হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা সাউথ কোরিয়ান কমেডি অ্যাকশন সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে লাককে, মানে ভাগ্যের চাবি। তো যাই হোক, এই সিনেমাটার কাহিনী ভাই এত বেশি ইউনিক। আসলে কোরিয়ান সব সিনেমার কাহিনী ইউনিক হয়, বাট এই সিনেমার কাহিনীটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ বুঝতে অনেক সহজ প্লাস সেই লেভেলের মজা। এক্সপ্লেনে তুমি হয়তো ফুল মজা পাবে না, বাট অ্যাকচুয়ালি সিনেমাটি যখন দেখবে তখন দেখবে এটার কাহিনীটা আসলে ভালো লাগার মতো। তবে এক্সপ্লেনও আমি চেষ্টা করবো সর্বোচ্চ ভালো বোঝানোর জন্য, আর তোমাদের জন্য এই সিনেমাটি হজম করা সহজ হবে, কারণ কোরিয়ান অনেক সিনেমায় থাকে অনেক ক্যারেক্টারের নাম মনে রাখতে হয়, সবগুলোর চেহারা একই রকম, একটা প্রবলেমের ব্যাপার। বাট এই সিনেমায় ক্যারেক্টার গুলো অনেক কম, মানে ক্যারেক্টার গুলো চেনা সহজ হবে, বাট মজা পাবে 100-100। আর তাছাড়া এই সিনেমাটার IMDb রেট অনেক ভালো, 10-এ 6.9। আর এই সিনেমার ইনফরমেশন সম্পর্কে যদি বলি, এই সিনেমাটা রিলিজ পেয়েছিল 2016 সালে এবং সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল বাংলাদেশে প্রায় 55 কোটি টাকা। আর বক্স অফিসে সিনেমাটি আয় করেছিল 475 কোটি টাকা। তো বুঝতেই পারছো ব্লকবাস্টার হিট সিনেমা আর কি এটি। তো যাই হোক, ভিডিওটা আমরা স্টার্ট করবো। তবে আমি জানি না আজকের ভিডিওতে কোনো বিজ্ঞাপন আছে কিনা। যদি কোনো বিজ্ঞাপন থাকে তোমরা বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে যাবে, কোনো সমস্যার কথা নাই থিঙ্ক। তো তোমরা যাবে ডিসক্রিপশন থেকে ক্লিক করবে হচ্ছে ডুরাশনে থেকে ক্লিক করে চলে যাবে সরাসরি মূল ভিডিওতে। তো বিজ্ঞাপন থাকলে প্লে হবে আমি নিশ্চিত, আমি জানি না। আর বিজ্ঞাপন না থাকলে আমরা সরাসরি মূল ভিডিওতে চলে আসছি। তবে বিজ্ঞাপন আসলে কি করতে হবে এটা তুমি জানো। হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে PSG। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে রোনাল, এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডেসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে, সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইজ জিতো। আর এখানে আরেকটা কথা মনে রেখো, আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন, অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয়। তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো চলো এবার মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিনেমার শুরুতে আমরা একজন খুনিকে দেখতে পাই, যে কিনা রাস্তার মধ্যে একজনকে খুন করেছে। তো এই কিলারের নাম হচ্ছে চই, খুব কমন একটা নাম কোরিয়ান সিনেমার জন্য। তো এখানে একটা বিষয় উল্লেখ্য, চইয়ের খুন করার স্টাইল কিন্তু বাকি যে সিরিয়াল কিলার রয়েছে বা কন্ট্রাক্ট কিলার রয়েছে তাদের চেয়ে সম্পূর্ণ আলাদা। আর এটা আমরা সিনেমার মাঝখানে দেখতে পাবো, এটা একটা টুইস্ট হিসেবে থাক। আর এরপর আমাদের একটা ছেলেকে দেখানো হয় যে আমার মতো মারাত্মক ডিপ্রেশনে ভুগছে, তবে আমার চেয়ে ডিপ্রেশনের লেভেল একটু বেশি আর কি। তো যাই হোক, ওর নাম হচ্ছে জেসাং, আর ও গলায় ফাঁসি লেগে আত্মহত্যার চেষ্টা করছিল। তো যখন সুইসাইড করতে যায় তখনই বাড়ির মালিক আসে, যেখানে একজন মহিলা, এবং বাড়ির মালিক এসে ভাড়া চায় এবং বলে তুমি গত 6 মাসে ভাড়া দিচ্ছ না। আর তারপর যখন বাড়িয়ালি ঘরের এই অবস্থা দেখে, মানে আবুল তাবুল অবস্থায় রয়েছে, অনেক কথা শুনিয়ে তারপর সেখান থেকে চলে যায়। তো মালিকের এইসব কথা শুনে জেসাংয়েরও মনে হয় না, আমি যখন মারা যাবো অনেক মানুষ আসবে, ঘরের এই অবস্থা দেখবে, সবাই তো আমার খিস্তি উঠাবে, তো এর চেয়ে ভালো আমি ঘরটা পরিষ্কার করে তারপর গোসল করবো, তারপর ফ্রেশ হয়ে আত্মহত্যা করবো সিরিয়াসলি। তো যাই হোক, এখানে আমরা জেসাংয়ের সম্পর্কে যেটা জানতে পারি, সে নায়ক হতে চায় আর কি, অভিনয় শিল্পী হতে চায়, কিন্তু অ্যাকচুয়ালি ওর অভিনয়ের কোনো দক্ষতা নেই। তো এই কারণে আজ পর্যন্ত অনেক অডিশন দিয়েছে, অনেক জায়গায় গিয়েছে, কোথাও কাজ পায়নি। তো যাই হোক, এটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে ঘর গোছাতে আমাদের জেসাংয়ের আলসি লাগে, ওই জন্য আগে যাই হচ্ছে গোসল করতে, মানে গোসল করেই মরবো আমি, কিন্তু কষ্ট করে ঘর গোছাতে পারবো না, একবারে আমার টাইপ পাবলিক। তো যাই হচ্ছে একটা পাবলিক বাথরুমে। তো ওখানে গিয়ে জেসাং করে কি চইকে হাত পরিষ্কার করতে দেখে, মানে একটু আগেই তো চই একজনকে মেরে আসলো। তো জেসাং করে কি চইয়ের হাতে যখন ঘড়িটা দেখে, রোলেক্স ঘড়ি, ও তো পুরো টাসকি খেয়ে যায় যে এত বড় লোক একটা মানুষ এই পাবলিক টয়লেটে এসেছে, এই আমিও যদি এর মতো বড়লোক হতে পারতাম। তো যাই হোক, এরপর চই মানে ওই কিলার যখন গোসল করতে যায় তখনই সাবানের উপর পা পিছলে চই ফ্লোরে পরে বেহুশ হয়ে যায়। কিন্তু তখনই আমাদের জেসাংয়ের মনে একটা লোভ চলে আসে, ও করে কি ওই চইয়ের যে লকারের চাবি সেটার সাথে নিজের চাবিটা পাল্টে দেয়, আর তারপর চইয়ের যে জিনিসপত্র ছিল সব জিনিসপত্র নিজের কাছে রেখে দেয় এবং লকারের সকল জিনিসপত্র চুরি করে নেয়। আর তারপর চইয়ের যে জিনিসটা রয়েছে, আই মিন ওই স্যুটটা, সেটা পরে, আর সেরকম একটা পার্ট নিয়ে বলে আমি তো মারাই যাবো, তাহলে মৃত্যুর আগের একটা দিন আমি একটু বড়লোক হয়ে বেঁচে যাই। তো যাই হোক, আমরা দেখি ও কোট প্যান্ট পরে প্রথমে যায় হচ্ছে বাড়ির মালিকের কাছে। তো বাড়ির মালিকের কাছে গিয়ে 6 মাসের ভাড়া তো পরিশোধ করেও এর সাথে আরো 6 মাসের অ্যাডভান্সও দিয়ে দেয়, মানে ওই ব্যাগের মধ্যে এতগুলো টাকা ছিল। আর এরপর জেসাং তার পরিহিত ওই স্যুটের ভেতর থেকে একটা গাড়ির চাবিও পায়। আর এরপর যখন গাড়ির চাবিতে প্রেস করে দেখতে পায় গাড়িটা পাশেই রাখা রয়েছে, যেটা ইতালিয়ান বিখ্যাত ব্র্যান্ড মাসেরাতের একটা স্পোর্টস কুপ ছিল। তো যাই হোক, জেসাং তো ওই গাড়ি পেয়ে খুব খুশি, মানে এরকম গাড়ি তো কল্পনা করা যায় না। আর তারপর জেসাং যায় হচ্ছে ওই গাড়ি নিয়ে তার এক্স গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। আর তখন জেসাং এর এক্স গার্লফ্রেন্ড বলে সামনের মাসে আমার বিয়ে। তো এই কথা শুনে জেসাং আবার উদাসীন হয়ে যায়, কারণ বুঝতেই পারছো সবার গার্লফ্রেন্ডে তো টাকার অভাবে এক্স হয়, তাই না? তো এখন ওর টাকা আছে,
কিন্তু গার্লফ্রেন্ডের তো বিয়ে হয়ে যাবে। তো তোর তখন মনে হয় যে আমি টাকা পেয়েছি কিন্তু আমার জীবন বদলাবে না, আমি কুত্তা ভাগ্যই থাকবো। তো এর জন্য আমার টাকা পয়সার দরকার নেই, আমি তো সুইসাইডই করবো। চোয়ের জিনিস আমি চোকে ফিরিয়ে দিই, আমি তারপর বাড়ি এসে সুইসাইড করবো। তো এই জন্য জেসাং যায় হচ্ছে হসপিটালে চোয়ের কাছে, আর সেখান থেকে জেসাং নিজের জিনিসপত্রগুলো নিয়ে চোয়ের জিনিসপত্র রেখে দেয়। বাট তখনই চোয়ের জ্ঞান ফিরে আসে, আর চোই তখন জেসাংকে জিজ্ঞাসা করে, আচ্ছা হসপিটালে আমার নাম সবাই জেসাং বলছে, আর তুমি কি আমার সাথে দেখা করতে এসেছো? আমরা কি আত্মীয়? তুমি কি আমার ব্যাপারে কিছু জানো? কারণ আমার ব্যাপারে আমার কিছুই মনে নেই, কারণ আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। আর তখন জেসাং এত ভয় পেয়ে যায় যে ও সত্যটা না বলে উল্টো চোইকে বলে, না না আমি তোমাকে চিনি না, আমি এখানে এমনি এসেছিলাম। এবং করিকো আবারও চোয়ের জিনিসপত্র নিয়ে সেখানে চলে আসে। আর এদিকে চোইকে যখন হসপিটাল থেকে রিলিজ করা হয়, ওর কাছে তো একটা টাকাও ছিল না যে হসপিটালের ফিস দেবে। তো তখন সেখানে লিনা নামের একটা মেয়ে আসে, আর সে চোইকে দেখে এগিয়ে আসে এবং কথা বলে। আর মেয়েটি চোইকে জানায় যে আমি তোমাকে হসপিটালে নিয়ে এসেছিলাম। তো এই কথা শোনার পরে চোই লিনার কাছে টাকা চায়, আর চোই বলে তুমি আমাকে কিছু টাকা ধার দেবে, আমি হসপিটালের বিল দিতে পারছি না। তো এখানে উল্লেখ্য লিনা কিন্তু একটা অ্যাম্বুলেন্স চালায় আর কি। তো লিনা অ্যাম্বুলেন্সের টাকা পাবে, উল্টো আবার ওর কাছে হসপিটালের বিলও যাচ্ছে। তো এখানে চোই বলে আমি আমার বাড়ি থেকে তোমার টাকা এনে দেবো, টেনশন করো না। তো লিনা তখন মানবতার খাতিরে হসপিটালের বিল পরিশোধ করে, আর এর সাথে লিনা চোই কিনে তার বাড়ির উদ্দেশ্যে বের হয়, চোইয়ের বাড়ির উদ্দেশ্যে, যাতে চোই টাকা না দিয়ে পালিয়ে যেতে না পারে। তো যাই হোক গাড়িতে লিনা করে কি চোইয়ের বয়স জিজ্ঞাসা করে। তো চোইয়ের তো কোনো জ্ঞান নেই, ওর বয়সটাও মনে নেই। তো তখন ওর কাছে যে আইডি কার্ডটা রয়েছে সেটা দেখে জানায় আমার বয়স 32 বছর। তো লিনা তখন বলে তাহলে তো আমরা সমান বয়সী, কিন্তু তুমি একটু বেশি বুড়া হয়ে গেছো। তো এই কথা শুনে চোই যখন তার চেহারা দেখে ওর কাছে মনে হয় না যে ওর 32 বছর বয়স, ওর কাছে মনে হয় আরো বেশি হবে। আর এদিকে জেসাং ভাবে ভাগ্য যেহেতু আমাকে এগুলো দিয়েছে তাহলে এটা আমার নেওয়া উচিত, এতে আমার দোষ বা ভুল কিছু নেই। আর তারপর জেসাং করে কি চোয়ের বাসায় চলে আসে। তো যখন চোয়ের বাসায় বা অ্যাপার্টমেন্টে আসে ও তো পুরো টাসি খেয়ে যায়, ওর ভাবনার চেয়ে অনেক বড় ছিল, অনেক বিলাসবহুল ছিল। আর জেসাং তার বাপের জন্ম এরকম আলিশান অ্যাপার্টমেন্ট কখনো দেখেনি। আর এদিকে আমরা দেখি চোয়ে এসে পৌঁছায় হচ্ছে জেসাং এর বাসায়, মানে ওর আইডি কার্ড এই ঠিকানায় ছিল, আর সেখানে সকল জিনিসপত্র উল্টাপাল্টা দেখে। কিন্তু লিনা যখন এই বাইরের অবস্থা দেখে লিনা বুঝতে পারে যে শালা ফকিন্নি, ওর টাকাও আর ফেরত পাবে না। আর চোইও তার নিজের বাসায় এরকম অবস্থা দেখে চিন্তায় পড়ে যায়। আর এরপর যখন ফ্লোরে ফাঁসি দেখতে পায় চোই বলে তার মানে আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কেন আত্মহত্যা করবো? তো চোই পুরো কনফিউজড হয়ে পড়ে। আর এদিকে জেসাং যখন টিভি অন করে ও দেখতে পায় যে টিভিটা সরাসরি করে একটা সিসিটিভির সাথে সংযুক্ত করা, এবং জেসাং সিসিটিভিতে অনেক সুন্দর একটা মেয়েকে ইয়াগা করতে দেখে। আর এরপর যখন চ্যানেল চেঞ্জ করার চেষ্টা করে দেখা যায় যে ঘুরে ফিরে ওই মেয়েটার ঘরের সিসিটিভি চেঞ্জ হচ্ছে। তো এরপর জেসাং আর কি করবে, ওই মেয়েটিকেই দেখতে থাকে। আর এদিকে চোই তার নিজের ব্যাপারে জানার জন্য তার প্রতিবেশীদের কাছে যায়, সবার দরজায় নক দিয়ে দরজা খোলায়, কিন্তু বাকি সবাই মনে করে যেটা কোনো ফকির বা সেলসম্যান হবে এটা ভেবে ওকে তাড়িয়ে দেয়। তো এরপর আমরা দেখতে পাই চোইয়ের পাশ দিয়ে একজন লোক যাচ্ছিল। তো চোই তাকেও জিজ্ঞেস করে আমাকে কি চেনো, কিন্তু ওই লোকটি তো উত্তর দেয় না, উল্টো করে কি চোইকে মারতে যায়। কিন্তু চোই তখন সেকেন্ডের মধ্যে ওই লোকটাকে মনে করে কেলিয়ে দেয়। আর চোই তখন ভাবে আমি এত ভালো ফাইট করতে জানি, আমি তো এটা জানতামই না। আর এইদিকে আমরা দেখি জেসাং টিভিতে দেখতে পায় যে ইয়ন নিজেকে মারার চেষ্টা করছে, মানে নিজের পেটের মধ্যে কিছু ঢুকিয়ে দিচ্ছে। তো এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায় এবং পুলিশকে কল দেয়। কিন্তু পুলিশ কল রিসিভ করার আগেই জেসাং দেখতে পায় জিয়ন আবার উঠে দাঁড়িয়েছে এবং আবারও নিজেকে মারার চেষ্টা করছে। তো এখানে জেসাং বুঝতেই পারে না এটা কি হচ্ছে, ইভেন আমরাও বুঝতে পারছি না। তবে বুঝতে হবে এটা কোরিয়ান সিনেমা, টুইস্ট তো থাকবেই। তো যাই হোক এরপর লিনা চোয়ের সাথে দেখা করতে আসে, আর লিনা দেখতে পায় যে চোই পুরো ঘর পরিষ্কার করেছে। আর চোই তখন লিনাকে বলে আমি আমার ব্যাপারে যা কিছু জানতে পেরেছি সেটা আমি এই ডায়েরির মধ্যে লিখে রাখছি, আর আজকে আমি একটু আগে জানতে পারলাম যে আমি খুব ভালো চাকু চালাতে পারি। তো এটা শোনার পরে লিনা করে কি চোইকে তার নিজের বাড়িতে নিয়ে যায়। তো লিনার মা করেছে কি রাস্তার সাথে বাড়িতে ওই বাড়িতে একটা রেস্টুরেন্ট চালায়। তো লিনা তার মাকে বলে ও অনেক ভালো খাবার বানাতে পারে, ওকে আমরা কাজে রেখে দিই মা। আর লিনা এটা এজন্যই বলেছিল যাতে চোইকে যে টাকাগুলো দিয়েছে সেটা শোধ করে নিতে পারে। আর এদিকে জেসাং যখন বাসায় খোঁজাখুঁজি করছিল তখন সে অনেক টাকা পায়, আর তারপর থেকে জেসাং করে কি সেই টাকা নিজের ইচ্ছা মতো খরচ করতে থাকে, বুঝতেই পারছো ফাও টাকা। আর এরপর জেসাং একটা সিক্রেট রুম খুঁজে পায় যেখানে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল, অনেক ধরনের নকল পাসপোর্ট ছিল, নকল আইডি ছিল, ওয়াকি টকি ছিল। আর এরপর যখন জেসাং সেখানে টিভি স্ক্রিন অন করে আবারও শিয়নকে দেখতে পায়। আর তারপর জেসাং সেখানে দেয়ালে রাখা একটা চোয়ের বড় প্ল্যান পড়ে এবং এখানে এরকম কিছু লেখা ছিল যে ইয়নকে কেউ মারতে চায়। তো জেসাং এটা দেখে আন্দাজ করে যে চোই হয়তো একজন পুলিশ অফিসার হবে আর সে হয়তো এই মেয়েটিকে বাঁচানোর মিশনে রয়েছে। আর তারপর জেসাং ভাবে চোয়ের যেহেতু স্মৃতিশক্তি চলে গিয়েছে তার মানে এই মেয়েটিকে এখন আমারই বাঁচাতে হবে, কারণ মেয়েটি রিস্কে রয়েছে। আর এরপর জেসাং যখন ওই মেয়েটির অ্যাপার্টমেন্ট ভালো মতো খেয়াল করে তখন বুঝতে পারে যে এটা তো সেম আমাদের ডিজাইনের অ্যাপার্টমেন্ট, তার মানে এই বিল্ডিং এর কোন একটা অ্যাপার্টমেন্টে বা ফ্ল্যাট ওই মেয়েটি রয়েছে। তো এই কারণে জেসাং করে কি প্রতিটি ফ্ল্যাটে গিয়ে ইউন নামের ওই মেয়েটিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খুঁজে পায় না। আর তারপর জেসাং আবারও যখন সিসিটিভির সামনে আসে তখন দেখতে পায় যে ইয়ন আবারও আত্মহত্যা করার চেষ্টা করছে এবং মেয়েটি যে বারবার পড়ছে সেই শব্দ জেসাং নিজেও পাচ্ছিল। তো জেসাং তখন বুঝতে পারে যে ইয়ং আমার ওপরের ছাদেই রয়েছে, মানে ওপরের তলাতেই রয়েছে। আর এই কারণে জেসাং দ্রুত যায় ইয়নের সাথে দেখা করতে। আর এদিকে আমরা দেখি চৈতো রেস্টুরেন্টের মেন শেফ হয়ে গিয়েছে, আর ও এত ভালো খাবার বানায় যে কিছুদিনের মধ্যে ওই রেস্টুরেন্টে কাস্টমারদের ভিড় লেগে যায়। আর এরপর চৈ যে তোমার যে সময় বাড়িতে রয়েছে ওই বাড়িতে ক্যালেন্ডারে একটা দাগ দেখতে পায় যে ওই দিন ওকে অমুক একটা স্টেশনে যেতে হবে। তো তখন ভাবে হয়তো ওখানে গেলে আমি নিজের ব্যাপারে কিছু জানতে পারবো। তো এই কারণে চৈ করে কি পায়ের হেঁটে পরের দিন সেই স্টেশন ওই জায়গাটায় যায়। আর ওখানে
ওখানে ওর কাছে যে কাগজ ছিল সেই কাগজ দেখে একটা লোক করে কি ওকে সাথে করে একটা মাইক্রোতে করে নিয়ে যায়। আর এরপর আমরা দেখি চৈকোরা নিয়ে গিয়েছে একটা অডিশন, একটা শুটিং এ, কারণ জেসাং অলরেডি মনে করে অ্যাপ্লাই করেছিল। তো এখন চৈকেও সিনেমার সাইড রোলে কাজ দেওয়া হয়, যেখানে ডিরেক্টর চৈর অভিনয়ে এত বেশি বিরক্ত হয় যে মানে ও কোনোটাই ভালো মতো করতে পারছিল না, উল্টো সকল দৃশ্যে ফ্রেম নষ্ট করে দিচ্ছিল, যার কারণে ডিরেক্টর অনেক বিরক্ত হয়। আর এদিকে আমরা দেখি জেসাং ইয়নের পিছনে একটা হসপিটালে পৌঁছায়, আর সেখানে জেসাং দেখতে পায় যে কোনো একটা লোক ইয়নের উপর নজর রাখছে এবং ইয়নও তাকে দেখে ভয় পেয়ে গিয়েছে। তো এই জন্য ইয়নকে বাঁচাতে জেসাং করে কি ইয়নের হাত ধরে একটা দৌড় দিয়ে ওকে বাঁচিয়ে নেয়। আর অন্যদিকে আমরা দেখি সন্ধ্যায় শুটিং শেষে চৈ করে কি ওদের কাছে যে সিবি ছিল জেসাং এর, সেই সিবি থেকে বা বায়োটা থেকে ওর নিজের সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন এবং সেখানে জেসাং এর যে বাবার ঠিকানা ছিল সেটাও পেয়ে যায়। কিন্তু চৈ তো মনে করছে ওটা ওর বাবার ঠিকানা, কারণ ওর স্মৃতি চলে গিয়েছে। তো চৈ তার বাবার সাথে দেখা করতে সেই ঠিকানায় পৌঁছায়। আর আমরা দেখতে পাই জেসাং এর বাবা মূলত পেশায় একজন নরসুন্দর, বারবার। আর সে যখন একজনের চুল কাটাচ্ছিল তার ছেলের ব্যাপারে কথা বলছিল। তো ওখানে গিয়ে চৈ কোনো কথা বলে না। আর এখানে জেসাং এর বাবার কথা শুনে চৈ যেটা বুঝতে পারে যে জেসাং এর স্বপ্ন ছিল অনেক বড় অভিনেতা হওয়ার, কিন্তু এখনো সে কিছু করতে পারেনি। কিন্তু তার বাবার বিশ্বাস সে একদিন অনেক বড় একটা অভিনেতা হবে। তো এটা শুনে চৈর মনে হয় তার মানে আমার বাবাকে আমি খুশি করতে পারিনি। তো ওই লজ্জাও বাবার সাথে কথা না বলে সেখান থেকে চলে আসে এবং পণ করে সে অনেক বড় অভিনেতা হবে। আর তারপরে থেকে সে পরিশ্রম করা শুরু করে, তাকে তো বড় অভিনেতা হতেই হবে, তার বাবার মনের শখ পূরণ করতে হবে। আর এদিকে ইয়ন তার জিনিসপত্র ব্যাগে গুছিয়ে বাইরে যায় কারোর সাথে দেখা করতে, কিন্তু ইয়ন যার সাথে দেখা করতে যায় সে আসে না। তো এরপর ইয়ন ভাবে তার মানে সামনের বৃহস্পতিবার হয়তো আমার যাওয়া উচিত, মানে কার সাথে ইয়ন দেখা করতে যাচ্ছে এটা আমরা পরে জানতে পারবো। আর এরপর দেখা যায় চৈ তার অ্যাক্টিং এর মনে করো প্ল্যানিং পুরো শুরু করে দিয়েছে এবং সে অ্যাক্টিং স্কিল শুধরানোর জন্য প্রচুর পরিশ্রম করতে থাকে, যেমন তার ডায়লগ, ফিটনেস এসবের দিকে লক্ষ্য রাখা। আর তারপর একদিন ফাইনালি চৈ একটা ফাইটিং দৃশ্যে মনে করো সাইড ক্যারেক্টারের রোল পেয়ে যায়, আর তার রোলটা হচ্ছে নায়কের বডিগার্ড হিসেবে। কিন্তু চৈ এখানে নিজের ক্যারেক্টারে এমন ভাবে ঢুকে যায় যে নায়কের ফাইট পর্যন্ত করে দেয়। তো তখন নায়ক বলে তাহলে নায়িকা নিয়েও তুই নাচ, আমি কি করব, আমার নায়কের চাকরি তাহলে আমি ছেড়ে দেই। কিন্তু ডিরেক্টরের ওর ফাইটিং স্কিল এত বেশি পছন্দ হয় যে বলে না না আমরা এই সিনটা রেখে দেবো, এবং কে পরের ফাইটিং এও নায়কের রাইট হ্যান্ড হিসেবে ওকে রেখে দেয়। এবং ওখানেও চৈ মনে করো যে সেই লেভেলের একটা অ্যাক্টিং করে এবং ডিরেক্টর করে কি পুরো বাড়তি কাটটুকু রেখে দেয়। আর তারপর চৈ দিন রাত পরিশ্রম করে থাকে শুটিং স্পটে, এবং যখন ওই টিভি সিরিয়াল গুলো রিলিজ হয় চারিদিকে অনেক মানুষ চৈকে চিনতে শুরু করে। আর এদিকে আমরা দেখি জেসাং আর ইয়নের মধ্যে সম্পর্ক বাড়তে থাকে, এমনকি সম্পর্ক বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছায় কয়েকদিন পর থেকে ওরা হয়তো এক ফ্ল্যাট ইউজ করবে আর কি, প্রেমে পড়ছে। আর এরপর আমরা দেখি জেসাং যখন চৈয়ের ওই সিক্রেট রুমে ছিল তখন একটা মোবাইলে চৈয়ের ক্লায়েন্টের কল আসে। তো তখন আমাদের জেসাং করে কি চৈ সে যে কলটা রিসিভ করে, তো ওই লোকটা তখন বলে আমাদের সাথে দেখা করো, তুমি যে কন্ট্রাক্ট নিয়েছো তো পূরণ করলে না। তো এরপর জেসাং করে কি চৈ সে যে ওই লোকটার সাথে দেখা করতে যায়, আর লোকটি তখন বলে তুমি তো আমাকে বলেছিলে 25 তারিখের মধ্যে ইয়নকে খুন করবে, কিন্তু ও এখনো জীবিত কেন, তুমি আমাকে দ্রুত মেরে ফেলো, নয়তো আমরা এই কাজ কিন্তু অন্য কোনো কিলারকে দিয়ে করাবো। আর তখন জেসাং বুঝতে পারে যে চৈ কোনো পুলিশ অফিসার নয়, বরং সে একজন কন্ট্রাক্ট কিলার, এবং ইয়নকে বাঁচাতে নয় বরং ইয়নকে মারার জন্য কন্ট্রাক্ট নিয়েছে। তো ও তো পুরো ভয় পেয়ে যায়। আর জেসাং এরপর চৈর প্ল্যান জানার জন্য ওর পিছু নেয়। তো লাগাতার জেসাং যখন পিছু করছিল চৈ এটা দেখতে পায় এবং ফাইনালি একটা সময় ওকে ডাকে এবং ধরা পড়ে যায় জেসাং। আর তখন চৈ ওকে বলে তুমি আমার কোন একটা ফ্যান তাই না, অটোগ্রাফ যদি নিতে হয় সরাসরি সামনে আসবে, তো লজ্জার কি আছে, দাও দাও খাতা দাও, খাতা নেই ঠিক আছে তোমার বুকে আমি অটোগ্রাফ দিয়ে দিচ্ছি, মানে চিন্তা করো। আর এর পরের দিন সন্ধ্যার পরে আমরা দেখি চৈর একটা রোমান্টিক দৃশ্যের কাজ ছিল, চৈর কিন্তু লেভেল আপ হচ্ছে, ইদানিং চৈকে নায়িকাও দেওয়া হয়। তো এখানে লক্ষ্য চৈ মারামারির অ্যাক্টিং ভালো করতে পারলেও প্রেম প্রীতির অ্যাক্টিং মোটেও ভালো করতে পারে না। তো এই জন্য ডিরেক্টরের কাছে ও একদিনের সময় চায়, আর তারপরও আসা হচ্ছে লিনার কাছে এবং সাহায্য চায়। তো চৈ একটু লজ্জা নিয়ে বলে এই কাহিনী আমি যদি একটু প্র্যাকটিস করতে পারতাম কালকে তাহলে আমার শুটিংটা একটু ভালো হতো। তো এরপর লিনা তো বুঝতেই পারছে ওকে খুব ভালো মতো একবারে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করায়। আর সেই হিসেবে আমরা দেখি লিনার রূপের আগুনে আমাদের চৈ এত ভালো অ্যাক্টিং করে যে ডিরেক্টর নিজেও কাট বলতে ভুলে যায়। আর এদিকে আমরা দেখি আবার বৃহস্পতিবার ইয়ন আবারও কারো আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু তখন আসা হচ্ছে জেসাং। তো এখানে জেসাং পুরো বিষয়টা বুঝতে পারে এবং ইয়নকে বলে তুমি এখানে যার জন্য অপেক্ষা করছো সে কখনোই ফিরে আসবে না, উল্টো তুমি তাকে দেখলে এখান থেকে পালিয়ে যাবে। তো এখানে জেসাং মূলত চৈয়ের ব্যাপারে কথা বলছিল যে চৈ তোমাকে মারতে পারে, এবং এখানে আমাদের জেসাং একটা চাপা মারে, সে ইয়নকে বলে আমি একজন পুলিশ অফিসার, আমি কথা দিচ্ছি আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে রক্ষা করব। আর এদিকে এই পুরো বিষয়টা মনে করে যারা ইয়নকে মারতে চায় তারা তথ্য পেয়ে যায় এবং তারা এটাও জানতে পারে যে ইয়নের এখন একটা বয়ফ্রেন্ড রয়েছে। তো তখন ওদের বস বলে আমি এত কিছু শুনতে চাই না, এটাই তোদের শেষ সুযোগ, হয় ইয়নকে চৈকে দিয়ে মার নয়তো অন্য একটা কিলার হায়ার কর, ওকে দ্রুত মেরে ফেলতে হবে, সাথে ওর বয়ফ্রেন্ডকেও, কোনো প্রমাণ রাখা যাবে না। তো এরপর বাকি সব ওয়ার্কার একসাথে বসে যে কোন কিলারকে দিয়ে কাজটা করাবে। তো এক একজন করে কি তাদের এক এক পরিচিত কিলারকে মেসেজ করে যাতে যে আগে রিপ্লাই দেবে তাকে দিয়ে কাজটা করাবে। কিন্তু আমাদের চৈ পুরো এক নম্বরের ধান্দাবাজ, ওর মনে করো 5-7টা মোবাইল আছে, ও একাই মনে করো 5-7টা আলাদা কিলার, মানে এক এক মোবাইলে এক এক কিলার নামে পরিচিত। তো সবগুলো কল সবগুলো মেসেজ ওর মোবাইল গুলোতে আসে। আর এদিকে আমরা দেখি চৈ লিনার পরিবারের সাথে পিকনিকে যায়, তো সেখানে সবাই অনেক এনজয় করছিল আর চৈরের জন্য এটা একটা ভালো দিন ছিল। কিন্তু সেখান থেকে ফিরে আসার সময় পথে বৃষ্টি শুরু হয় আর রেডিওতে সেই গানটা বাজে যে গানটা চৈ সবসময় শুনতো। আর তখন চৈর পূর্বের সব স্মৃতি মনে পড়ে যায় যে ও একটা কিলার ছিল, এই কাজ ছিল, তার
তখনই চুই পাগলের মতো নিজের বাসায় চলে আসে। আর সেখানে গিয়ে চুই ইয়নকে মারার নতুন কন্ট্রাক্ট দেখতে পায়, মানে সবগুলো মোবাইলে নতুন করে আবার কন্ট্রাক্ট এসেছে। কিন্তু এই কন্ট্রাক্ট গুলো কিন্তু ওর জন্য আসেনি, বিষয়টা আমি বুঝিয়ে বলি। চুই একাই মনে করো যে 4-5টা মোবাইল চালায়, একটার মধ্যে নাম দিয়ে রেখেছে মদন, আরেকটা হচ্ছে বলদ, মানে এক একটা এক এক কিলার নামে পরিচিত। তো এখানে চুই বুঝতে পারে ইয়নকে মারার জন্য অলরেডি ওরা অন্য কিলার খোঁজা শুরু করে দিয়েছে। তো তখনও ভয় পেয়ে যায় এবং দ্রুত করে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। আর তখনও দেখতে পায় যে ইয়ন আর জেসাং একসাথে বাইরে বের হয়ে কোথায় যাচ্ছে। তো তখনই চুই করে ওদের পিছনে সেখানে পৌঁছায়। তো চুইকে দেখে তো জেসাং ভয় পেয়ে যায়, আর সে ইয়নকে বলে তুমি এখান থেকে পালিয়ে যাও, আমি ওকে আটকে রাখছি। কিন্তু দেখা যায় ইয়ন চুইকে দেখে মোটেও ভয় পায়নি, এমনকি ইয়ন এমন ভাবে কথা বলছিল দেখে মনে হচ্ছে চুইকে সে অনেক ভালো মতো চেনে। তো তখনই চুই ইয়নকে বলে ওই লোকগুলো এখন তোমাকে মারার সাথে সাথে জেসাংকে মারারও কন্ট্রাক্ট দিয়েছে, তো এই কারণে তোমাকে এখন দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। তো জেসাং তখন কিছুই বুঝতে পারছিল না চুই এটা কি বলে। আর তখন আর সেই সিনেমার সবচেয়ে আসল বড় টুইস্ট, তো চুই আসলে মূলত একটা কিলার না, ও পুরোপুরি একটা ফ্রড। ও যেটা করে, ধরো ও যদি কাউকে মারার কন্ট্রাক্ট পায়, ও তাকে মারে না, উল্টো সেই লোকটার কাছে গিয়ে নতুন আরেকটা কন্ট্রাক্ট করাতো। সেটা হচ্ছে তোকে মেরে ফেলার জন্য কিন্তু এত টাকার কন্ট্রাক্ট এসেছে, কিন্তু তুই যদি জীবিত থাকতে চাস তোকে আমি যেটা বলি সেটাই কর। তো এরপর চুরি করতে গিয়ে ওই লোকটিকে নকল মার্ডারের প্ল্যান করতো, মানে সবাইকে দেখাতো মারা গিয়েছে, যাতে যে কন্ট্রাক্ট দিয়েছে তার মনে হয় যে সত্যি খুনটা হয়েছে। আর তারপর করতে গিয়ে যে মারা গিয়েছে ওর সাথে কন্ট্রাক্টের টাকা ভাগ করে নিত, এমনকি মাঝে মাঝে কন্ট্রাক্টের টাকা না দিয়ে যাকে মারার কথা তার কাছ থেকেও টাকা নিয়ে নিত। আর ইয়নের সাথে ব্যাপারটা এরকম হয়েছে, মানে ইয়নের সাথে ওর কন্ট্রাক্ট হচ্ছে তোকে যেহেতু মারার জন্য টাকা আমাকে দিয়েছে, টাকা দিই, তুই মরার অ্যাক্টিং করবি, আরেক শহরে বসবাস করবি, তারপর আমরা টাকা ভাগ করে নেব। আর এই কারণে চুই ইয়নকে বাঁচানোর জন্য একটা রুমে রেখেছিল। আর ইয়নের মৃত্যুটা মনে করে একবারে রিয়েল দেখানোর জন্য ইয়ন প্রতিদিন আত্মহত্যার প্র্যাকটিস করতো। আর সেই প্ল্যানটা ছিল হচ্ছে ওদের বৃহস্পতিবার করবে। আর এই কারণে প্রতি বৃহস্পতিবার মনে করো ইয়ন দেখা করতে যেত, আর দেখা করতে যেতে হচ্ছে চুইয়ের সাথে ওই প্ল্যানটা সফল করার জন্য। কিন্তু চুইয়ের স্মৃতি চলে যাওয়ার কারণে পুরো প্ল্যানটা ভেস্তে গিয়েছিল। তো এই কারণে এত বেশি লেট হয়ে গিয়েছে যে ইয়নকে এখন দেশ ছেড়ে যেতে হবে, তা না হলে অন্য কোনো কিলার যদি আসে, সত্যি সত্যি কিলার যদি কখনো আসে, ইয়নকে তো ডাইরেক্ট মেরে ফেলবে। আর তখন ইয়ন জেসাংকে তার সাথে যেতে বলে যে তোমার জীবনে এখন আমার জন্য ঝুঁকির মুখে। আর তখন জেসাং বলে আরে আমার সম্পর্কে তো যাও না, আমি তো এমনি কতবার সুইসাইড করার চিন্তা ভাবনা করেছিলাম, আর তাছাড়া আমি মরলে সমস্যা নেই, আমি একটা ব্যর্থ ছেলে, আমি মরলে আমার জন্য কান্না করার মতো কেউ নেই, আমার জন্য চিন্তা করো না। আর সই তখন বলে না, ব্যাপারটা এমন না, আমি তোমার বাবার সাথে দেখা করেছিলাম, সে তোমাকে একজন বড় অভিনেতা হিসেবে দেখতে চায়, আর এই কারণে তোমাকে বেঁচে থাকতে হবে তোমার বাবার স্বপ্ন পূরণের জন্য, মানুষ কি খালি নিজের জন্য বাঁচে? তো এরপর চই বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, কিভাবে তোমাদের দুজনকেই বাঁচানো যায়। আর তারপর চই করে কেউ লোকদের কল করে এবং বলে কাল তোমাদের কাজ হয়ে যাবে। আর এরপর চই কি মাস্টার প্ল্যানটা করেছে সেটা ইয়ন আর জেসাংকে বুঝিয়ে দেয় এবং বলে তোমরা যদি নিজেদের জীবন বাঁচাতেই চাও তাহলে কিন্তু অনেক ভালো অভিনয় করতে হবে, আর এমনটা যদি না করে তাহলে কিন্তু সত্যি সত্যি অন্য একটা ভালো সিরিয়াল কিলার হায়ার করবে, একেবারে চাঁদে পাঠিয়ে দেবে। তো যাই হোক, এরপর চই করে কি লিনার বাড়িতে যায় এবং লিনাকে বলে আমি এখন থেকে আর অ্যাক্টিং করবো না, কারণ আমার সকল স্মৃতি ফিরে এসেছে, আর এই কারণে আমি এখান থেকে সারা জীবনের জন্য চলে যাচ্ছি, আর তুমি আমার সম্পর্কে যা ভাবো সবটা মিথ্যা, সবটা ফুল। তো এটা শোনার পরে লিনা তো কান্না করতে থাকে, কারণ সে চইকে অলরেডি পছন্দ করা শুরু করে দিয়েছে। তো লিনাকে মন খারাপ করে দিয়ে আমাদের চই সেখান থেকে চলে যায়। বাট এরপরে লিনা যখন তার অ্যাম্বুলেন্সে ওঠে সে দেখতে পায় যে চই একটা দামি স্পোর্টস কার নিয়ে কোথাও যাচ্ছে। তো লিনা তখন ভাবে চই তো গরিব ছিল, ও আমার রেস্টুরেন্টে শেফের কাজ করেছে, ও এত কোটি টাকা দামের স্পোর্টস কার কই থেকে পেলো? তো লিনার তখন সন্দেহ হয় চই তাহলে কে? তো লিনা করে কি তার অ্যাম্বুলেন্স নিয়ে চইর পিছু করে। আর এদিকে আমরা দেখি কন্ট্রাক্ট দেওয়া লোকগুলো সেখানে চলে আসে যেখানে ইয়নের লাইভ মৃত্যু তারা দেখবে। আর তখন জেসাং করে কি ইয়নকে সেখানে নিয়ে আসে এবং সবার সামনে করে কি জেসাং ইয়নকে চাকু মেরে দেয়। আর ইয়নে খুব ভালো মতো নিজেকে মরার অভিনয় করতে থাকে। আর তারপর সেখানে চইও আসে, আর তারপর সে জেসাংকে মারার মিথ্যা অভিনয় করে। আর এটা দেখে যে কন্ট্রাক্ট করার লোকগুলো এসেছিল তারা ভাবতে থাকে ইয়ন তো মারা যাচ্ছে, কিন্তু এর সাথে জেসাং আর চই দুটাই যদি মারা যায় তাহলে কোনো প্রমাণই থাকে না, ওরা দুটাই জন্য মারা যায়। আবার এদিকে ওরাও সেইভাবেই অ্যাক্টিং করছিল যে দুজনই মরবে। বাট তখনই এখানে ওদের পিছু করে চলে আসে লিনা। তো লিনার কারণে চইয়ের এত সুন্দর প্ল্যানটা নষ্ট হয়ে যায়। আর তখন চই করে কি লিনাকে সাইডে নিয়ে ইশারায় অনেক বোঝানোর চেষ্টা করে এবং লিনাকে সেখান থেকে চলে যেতে বলে। বাট বুঝতে হবে এটা মেয়ে মানুষ, লিনা বুঝতেই চাচ্ছিল না। আর চই তখন জেসাংকে ইশারায় বলে শালা তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস, আমাকে এসে চাকু মার। তো এরপর করে কি জেসাং চাকু মারার সময় চই ইয়নের দিকে তাকে একটা ইশারা করে। আর তখন ইয়ন করে কি একটা সুইচ টিপে দেয় আর ওদের তিনজনের উপর একটা বড় কন্টেনার উপর থেকে পড়ে। কিন্তু এই কন্টেনারের নিচের দিক ছিল হচ্ছে একেবারে ফাঁকা। তো এর ফলে ওদের কিছুই হয় না। বাট এই পাশে যে লোকগুলো ছিল যারা মার্ডার করতে এসেছে বা মার্ডার করাতে এসেছে তারা খুব খুশি হয়। তো ওদের মধ্যে থেকে একজন আসে, সেই ইয়নের মৃতদেহটা দেখে, মানে কনফার্ম করার জন্য। আর এরপর যখন কন্টেনারের কাছে যায় সুযোগ বুঝে জেসাং করে কি নকল রক্ত বের করে দেখে। তো ওই লোকটি এই দৃশ্য দেখে তো মনে করে বমি টমি করে মারাত্মক অবস্থা, যে ওরা সবাই থেতলে গিয়েছে, গলে গিয়েছে, বমি টমি করে দেয় এবং পুরোপুরি বিশ্বাস করে সব মারা গিয়েছে। এবং সবাই খুব খুশি ছিল যে কোনো প্রমাণ টমান নেই, সব মারা গিয়েছে। তো ওই লোকগুলো চলে যাওয়ার পরে চই আর জেসাং কন্টেনার থেকে বের হয়। আর তারপর চই লিনাকে সব খুলে বলে। আর তারপর এই কথাটাও বলে যে আমার নাম জেসাং না, আমার নাম হচ্ছে চই, আর আমার বয়স 32 না, আমার বয়স হচ্ছে 45। তো এটা শুনে লিনা তো আকাশ থেকে পড়ে যায়। লিনা বলে তুমি তোমার বাপের বয়সী। আর তখনই লিনার মনে পড়ে আচ্ছা ওটা পরে হবে, আজকে তো তোমার সিনেমা
সিনেমার শুটিং এর শেষ দৃশ্য, চলো তাড়াতাড়ি যেতে হবে। তো এই কারণে লিনা জোর করে চইকে সেটে নিয়ে যায়, কিন্তু চই করে কি শুটিং এ স্ক্রিপ্টেড ডায়লগ বাদ দিয়ে, মানে যে ডায়লগটা রয়েছে সেটা বাদ দিয়ে নিজের মনের রোমান্সের কথা বলতে থাকে, মানে ফিনিশিং ডায়লগ, আর সেটা সে লিনাকে উদ্দেশ্য করেই বলে। আর লিনাও এটা বুঝতে পারে এবং মেনে নেয় চইকে মন থেকে। তো এখানে বোঝা যায় বয়স কোনো ব্যাপার না, হ্যান্ডসামনেস কোনো ব্যাপার না, কারণ দেখো চইর কি চেহারা আর লিনার কি চেহারা, তো চেহারাও কোনো ফ্যাক্ট নেই, একসাথে চলাফেরা করলে অটোমেটিক্যালি মানে একটা আন্ডারস্ট্যান্ডিং ভালোবাসা তৈরি হয়ে যায়। আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে কনফিডেন্স। তো আমাদের যে এখানে আরেকটা হিরো রয়েছে জেসাং, তার সে কিন্তু চই অনেক বেশি মনে করো স্মার্ট এবং কনফিডেন্স আলা একটা ছেলে, এর সাথে অনেক বেশি পুরুষও বলতে পারো। তো যাই হোক এরপর চই করে কি লিনার ফ্যামিলির সাথে থাকতে শুরু করে এবং চই করে কি তার ওই পুরনো 2 নম্বরের কিলারের কাজ বাদ দিয়ে নায়ক হিসেবে বা অ্যাক্টিংকেই পেশা হিসেবে বেছে নেয়। আর এদিকে আমরা দেখি চই জেসাংকে হেল্প করেছে তার বাবার স্বপ্ন পূরণ করতে, আই মিন অভিনেতা হতে। আর এরপর নতুন একটা সিনেমায় কাজ হয়, যে সিনেমাতে জেসাং চইর সাথে অভিনয় করবে। আর ওটা কোন সিনেমা জানো? বর্তমানে আমরা যে সিনেমা দেখছি এই সিনেমা আর কি, মানে ওদের জীবন কাহিনী নিয়ে একটা সিনেমা তৈরি হবে। আর এখানে এই সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক খুবই সিম্পল বাট খুবই ইন্টারেস্টিং একটা সিনেমা ছিল এবং পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আমি এখানে একটা কথা বলছি, চই যে মেন নায়ক হবে এটা আমি সিনেমার শুরুতে দেখে কল্পনাই করিনি। আমি ভেবেছিলাম লিনা নামে যে মেয়েটা আছে হয়তো নায়ক হতে পারে, বাট নায়ক হয়তো যে জেসাং হবে। কিন্তু পরিচালক এখানে যে চইকে এত সুন্দরভাবে উপস্থাপন করবে এবং চইর জায়গা থেকে দেখো চইও কিন্তু অভিনয়টা অনেক ভালো মতো করেছে। এবং আমি বিশ্বাস করি চইর হয়তো ওরকম মাসুল টাসুল নেই বা ওইরকম মনে করো খোমা টোমা নেই বা ওরকম সুন্দর চেহারা নেই যেরকম কোরিয়ানদের হয়ে থাকে। কোরিয়ান নায়ক বলতেই তো থাকবে কিউট টাইপের হবে, অনেক উঁচা লম্বা হবে, মাথা ভর্তি অনেক চুল থাকবে, বাট চইর কিন্তু ওরকম কিছুই নেই। বাট স্টিল ওর ক্যারেক্টারটার অভিনয়টা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে। আমি তো চইর ফ্যান হয়ে গিয়েছি। ওর নামটাকে আমি একটু চেক করে দেখি, দাঁড়াও। ওর নাম হচ্ছে হাইজিন, বয়স হচ্ছে বর্তমানে 74 বছর, 1970 সালে জন্ম। হাইট হচ্ছে 5 ফিট 7 ইঞ্চি। আর সিনেমাও তো করেছে দেখি অনেক, মানে মোটামুটি ভালো পপুলার ফেস আর কি তোমার কোরিয়ার। তো যাই হোক সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে কাহিনীটা এনজয় করেছে, অনেক ভালো লেগেছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।